হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৬ লেখনীতে রিক্তা ইসলাম মায়া গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আমি আর পারছি না জুই, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব রাস্তায়। কথাটা বলে কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তার ঘাসের ওপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার ওপর প্রহর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন আসছি এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে আর নাই বললাম কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার ৪ বান্ধবী, জুইকে সহ, মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতিষ্ঠ বিরক্তি। আমাকে পা সরিয়ে রাস্তায় ঘাসের ওপরে বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নেইয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবেই না বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব। কিন্তু আমার ক্ষেত্রে যেন এসব আজব কারবারই একটু বেশিই হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ ৮ দিন গিয়ে ৯ দিন হলো। ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেই দিন। আরিফ ভাইয়া আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে একদিন হসপিটালে রেখে। তারপর থেকে আমি আশুগঞ্জে নিজের বাসায় আছি। আজ বিগত ৮ দিন লাগলো আমার সুস্থ হতে। এখন পুরোপুরি সুস্থ নই আমি। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথাও তার খোঁজ পাবো কিনা জানি না, তবে হাল ছাড়িনি। এখনো খুঁজেই চলেছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসে স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছে গেছিলাম। সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধা লোকটা ছিল না। উনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে ১.৫ বছর আগে সেই দিন ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদেরকে আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়েছিল আর বলেছিল সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নেকাব মাথার উপরে তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে, পানি দে, খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি তিনজনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। সবার গায়ে বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মায়ের বোরখা। বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন। আমাকে আর বলে বোঝাতে হবে না। আতপাগল বুড়ির মতো লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল ৭টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমির বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে। আমি অসুস্থ এজন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল ৭টায় বের হয়েছিলাম আর ১১টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকায় বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজের সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসে পড়লাম। কারণ সত্যিই আমার অসুস্থ লাগছে, তাই মনে হচ্ছে গায়ের জ্বর আরও উঠবে। কিন্তু এই মুহূর্তে আমার গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছি ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না, হাত বাড়িয়েও না। এতে যেন আমার মনের অস্থিরতা কাজ করছে আরো বেশি লোকটাকে সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে। আমার মনের অস্থিরতা আমি কাউকে বুঝিয়ে বলতে পারছিলাম না। কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার ওপরে ক্ষেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু আমি কি করব? ওরা আমার সামনে বারবার রিক্তার জামাই রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোকটাকে আমি সত্যিই মিস করতেছি। আমার মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেই দিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটা জাগ্রত হওয়ার জন্য।
তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিততে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই 1/2 লিটার পানির বোতলটাকে আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপরে তুলে ঢক ঢক করে অনেকটাই পানি খেয়ে নিলাম। মায়েশা নিজের হাতে দ্বিতীয় কাজের অফিসের ঠিকানাটা চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কই যামু অচেনা এলাকায় শালার কাজের বাড়ি খুঁজতে? ধুর, সন্ধ্যার আগে আগে যদি বাসায় না পৌঁছাই তাহলে সবাই ধরা খেয়ে যাব। হুম, ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনো অল্প হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাতো বোন। এই তো একটু সামনেই বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছে গিয়ে এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করে রিক্সা নিয়ে যাব, সোজা তোকে নিয়ে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মায়েশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মায়েশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানেই নিজেদের কাজে দেরি করা। আমি হুঁ বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজনে আমাকে দুই দিক থেকে ধরল। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনতো আমাদের সে দেওয়া কাজী অফিসের ঠিকানাটা। প্রায় 20 মিনিট পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতে অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো, এটাই কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখেও কিছু চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগের রাতে এসেছিলাম এখানে, তাই দিনের আলোয় সবকিছু বোঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছু বুঝতে পারছি না তো এই অফিসটা কিনা। আমার কথায় জুই বলল, আচ্ছা চল, ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করলো মাহি, হুম, চল চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলাম একটা হালকা পাতলা গড়নের লোক সাদা কাবলি পরে টেবিলের সামনে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমের কাজী অফিসটা পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোন বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম, কিন্তু মাইশা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি করতে চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেই জন্য আপনাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের কাবিননামার একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দেবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন, হয়তো মায়েশার কথা একটু বিশ্বাস করেছে এজন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল, আর 5 মিনিট পর ফিরে এলো একটা মোটা তাজা রেজিস্টার খাতা হাতে নিয়ে। আমাদের সবার চোখে মুখে তখন আশার আলোর মতো ঝলঝল করেছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করলো মাহি, জি, রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্নই করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালে নভেম্বরের 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে, তুই এই নামেই বিয়েটা করেছিস নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি, তাই তো? হুম। আরে বাহ, দারুণ তো। আন্দাজে বকা মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখ তো, এই লোকটাই কি ছিল সেই রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম।
আমার সম্মুখে বসা কাজীর দিকে। ১.৫ বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানো কাজের চেহারাটা কিভাবে মনে রাখব? তারপরও আমার যতটুকু স্মরণে আছে, সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধা লোক উনার নিজের বাড়িতে, কোথাও কাজী অফিসে নয়। আমি অসম্মতি দিয়ে বললাম, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধা লোক ছিল। আমার কথায় মুহূর্তেই চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধা কাজীর ছেলে হবে। আমি এবারও অসম্মতি দিয়ে বললাম, না, এই লোকটার বৃদ্ধা কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধা কাজীর একটাই ছেলে ছিল, যে সেই দিন আমার উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোক নয়। মাহি এবার নড়ে চড়ে বসল। চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা ওই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি। তারপরে ছোট করে উত্তরে বললাম, হয়তো হবে। থমথমে পরিবেশ। আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামা খুঁজে চলেছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রার খাতা খাটিয়ে ফেলেছে আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্ট্রার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখের কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলা হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতাটা চেক করে নিলাম। কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত ১ বছর ৫ মাস আগে, মানে বরাবর ২০১৮ জানুয়ারি মাসে খোলা। আপনারা ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখের কাবিননামা খুঁজছেন, তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হওয়ারও আরও ২ মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিসে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল। এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই, হতাশায় হতবাক সবাই। কারো মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর দুইটা কাজী অফিসের চক্র কেটে ফেললাম, কাঙ্ক্ষিত কাজীর আশায় সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই আগ্রহে গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা আপনাদের নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসায় কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে কিনা একটু দেখে প্লিজ বলবেন। জুই অধৈর্য গলায় চোখ ঘুরালো কাজের দিকে। তিনি জুইয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা, আর এইটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্টার খাতা। এর বাইরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই। ও, তাহলে মনে হয় আমরা ভুল ঠিকানায় চলে এসেছি। হুম। এক গুমুট হতাশা ছেয়ে গেল সবার মাঝে। আমাদের নিরাশা যেন চারপাশে ঘিরা। জুই চুপচাপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে? হুম, আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে। আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকে এসেছি মাত্র। ওরাই আমাদের এখানের অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছে আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটোই আছে। আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয়। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইল সবাই, কিন্তু আমি উঠলাম না। কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজীর নামটা না জানলেও উনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেই দিন রাতে সাহায্য করেছিল। হয়তো এখন উনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাব। তাই আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা, হাফেজ সাহেব নামে এই এলাকার কাউকে চিনেন? আমার কথায় সবাই উঠতে গিয়েও উঠল না, বরং কৌতূহল চোখে ঘুরল আমার দিকে। কাজী সাহেব আমার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলো আমাকে, কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? কোন পাড়ার উনি আপাতত সেটা বলতে পারবো না, তবে উনার বাবাও মানুষের বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিল উনার বাবা। আমার কথায় দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন। মসজিদের ইমামতি করতেন, যে উনার কথা বলছেন না? সঠিক জানি না ওই লোকটাই কিনা। তারপরও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি, উনি। উনার বাসার অ্যাড্রেসটা দেওয়া যাবে? জি অবশ্যই, আমি এক্ষুনি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশি দূরে নয় হুজুরের বাড়ি। ৫ মিনিট পথ গেলে সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি।
জি আচ্ছা, ধন্যবাদ। লোকটার থেকে কাগজের টুকরাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরা উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজীর নামটা এতক্ষণ যাবৎ ওদেরকে কেন বললাম না। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না। আন্দাজে ঢিল মারলাম আর কি। এইবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়েই বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফেজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকে আমার বিয়ে হয়েছিল ১.৫ বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি বলে বুকের ভেতর অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুক ধুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফেজ সাহেবের বাড়িতে উঠানে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পিছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারা মনে ছিল না, তবে এখানে এসে ছেলের কথা একটু একটু মনে পড়েছে। এই মুহূর্তে শুরু থেকে যে আমার মনে টান টান উত্তেজনা কাজ করছে এমনটা নয়। বর্তমানে সবার মাঝে আমার মতো উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকে সুমন নামক ছেলেটি আমার কাছে আসতেই প্রথম প্রশ্নটা করল মাহি। আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছে? বোরখা পরিহিত আমাদের ৫ কন্যাকে এক পলক চোখ বুলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত দেখা গেল তাকে। এই জন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল, জি না, আব্বু নরসিংদীতে নেই, উনি রাজশাহীতে আছে আজ বিগত ২ মাস ধরে। সুমিত চট করে প্রশ্ন করল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আমবাগান দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবে বলতে পারছি না। ছেলেটার কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল ১.৫ বছর আগে আপনাদের বাড়িতে। এই জন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা। জুয়ের কথায় হালকা কপাল কুঁচকালো ছেলেটি। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়িতে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদাভাই দিয়েছিলেন, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথায় তৎক্ষণাৎ আমার স্মরণাব্দে আসলো সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিলেন, উনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ের কাজী সাহেব। উনি কোথায়? উনাকে ডাকুন একটু প্লিজ। বিস্ময়ে ছেলেটি আমাদের দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটা চমকে গেল। আমার বান্ধবীরাও চমকে এসে একটু। আমি এমনভাবে নিজের বিয়ের বিষয়টা ফাঁস করে দিব ওরা হয়তো ভাবেনি। কারণ এখানে আসার আগে আমাদের কথা ছিল কেউ যেন ভুলেও না বলে আমি সেই পাত্রী যার কাবিননামা তোড়জোড় করে খোঁজা চলছে। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমি উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টার জন্য না জানি কবে একদিন বড় ধরনের বিপদের সম্মুখীন হই আমি, আল্লাহ জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিস্ময় কাটিয়ে বলল, আমার দাদা বেঁচে নেই। উনি আগুনে পুড়ে মারা গেছেন আজ বিগত ১ বছর ৪ মাস হয়েছে। সেই থেকে দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন। এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটার অবধি? হতাশ যখন আমার গলা ধরে আসছিল, কষ্টে তখন মাইশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করলো ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে, তাই না? ওইখানে নিশ্চয়ই বিয়ের পুরাতন রেজিস্টার খাতাগুলোও আছে। আসলে আমাদের ২০১৭ সালের নভেম্বরের ৩ তারিখের বিয়ে পড়ানোর সকল লিস্টগুলো লাগবে। ওই তারিখে আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা। এই মেয়েটির আমার বান্ধবী। ও, ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি একটু কষ্ট করে আপনার দাদার অফিসে পুরাতন রেজিস্টার খাতাটা ঘেঁটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশা নিয়ে আসছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভঙ্গ করবেন না। কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন না। রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খুঁজে দিন প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি।
মায়েশার কথা শেষ হতে না হতে তুমুল গতিতে আমাদের দিকে তাকিয়ে বলল, আপনিই সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে। তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার কাগজটা খোঁজ করছিল। উনি সম্ভাব্য আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরো দুজন মানুষ ছিল। একই কালো পোশাক পরিহিত, তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটির কথায় এবার আমার মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সে অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাট। সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো আমার এক এক বান্ধবীর ফেসে। তা একে একে ছেলেটিকে প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেয়নি। কারণ? ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়ো সুমি বলল, ভেরি গুড, দেননি। যান, কাবিননামার কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন। যান যান। আমাকে দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো। আবারও ছেলেটিকে না বলতে দিয়ে মায়েশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনারা কি করছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার এক একটা কাগজ থাকে? তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন? সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে তো দিন। আপনারা সবাই এত এত প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদার অফিসে ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ায় হঠাৎ একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদা ভাই সহ অফিসের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বাঁচাতে পারেনি। এই জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেই দিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দিতে বলেছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা, বা আপনি কখনো কাবিননামার খোঁজে এখানে এসেছেন কিনা, কাউকে নিয়ে এইসব। আমি না করেছিলাম সেই দিন, কারণ আপনারা কখনো আসেননি এতদিনে। কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম। কল করে বলতাম আপনারা এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওরাও আপনায় খুঁজছে। আপনারাও তাদের খুঁজছে, কিন্তু কেউ কারোর খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথায় জুই বলল, আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে? দিতে পারবেন? জি না, পারবো না। আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেয়নি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর করছিলাম শুধু। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল। কাউকেই চেনার উপায় ছিল না আমার। তবে ওনার কথাই বুঝলাম ওনারা ঢাকার মানুষ হবে। হয়তো কারো পাঠানো লোক হবেন। পোশাকে তেমনই মনে হচ্ছিল আমার কাছে। হতাশার ওপর হতাশ হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়ে জুই আবারও বলল, আচ্ছা, ওর যেই দিন বিয়ে হয়েছিল সেই দিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্তত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেই দিন ঘুমের ঘোরে ছিলাম আমি, এই জন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেই দিন রাতে শুনলেও এখন আমার মনে নেই। অনেক আগের কথা তো, তাই। সেই দিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখছিলাম, তাই কারো চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকেই দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল, এমনটাই শুনেছিলাম আব্বার মুখে। বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো। তিনিই আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল। জুই এবার প্রশ্ন করল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেকে চিনবে, রাইট? জি, আব্বা চিনে উনার স্বামীকে। আব্বার মুখে শুনেছিলাম উনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক। উনাকে নাকি সবাই এক নামে চিনে, আবার সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়োয় সুমি প্রশ্ন করে বলল, কেন? ভয় পাই কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আমার দিকে তাকালো, ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা, আপনার আব্বা আসবে কবে বলতে পারবেন? জি, আমার আব্বা এখন আসবে না। এখন আমের সিজন। এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন, এর আগে না। আরো 2-1 মাসের ব্যাপার। দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করল আসিফ। হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা।
হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত। মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের উপরে রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্থ গলায় বলল, ভাই, কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে। তারা খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি। কারণ কাজী সহ ওনার অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও ১.৫ বছর আগেই। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চিনে না। একদম অপরিচিত মানুষ ভাবি তাদের। কেউ জানে না মেয়েটি কে ছিল, যার সাথে আপনার সে রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ড থেকে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে একটা ভুরু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই, এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে। এই লোকটার সাথে কথা বললে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এজন্য মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকেদের। হৃদ আসিফের কথায় কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের স্লিপটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের ওপর চোখ বুলিয়ে চেয়ারে গা ছেড়ে বসল। নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না রে আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যত খুঁজতে যাই ততই আমার বাহিরে চলে যাচ্ছে। এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার। যা তো, এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে দুটো থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই। যা, লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকায় হৃদের দিকে। বউকে দুটো থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড়ের অনুসন্ধান করে বউকে খুঁজছে, বিষয়টা ভাবতেই সে অবাক। মূল কথা, আসিফের যুক্তিতে আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টি। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কি দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না মেয়েটাকে পেলে হৃদ খান তাকে নিয়ে খুশি খুশি সংসার করবে। তেমন কিছু করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেবও মেয়েটির খোঁজ দিবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটির খোঁজ হাফেজ সাহেব কেন, কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটি নিজ থেকে ধরা দিচ্ছে হৃদ খানের কাছে, ততদিন পর্যন্ত হৃদ খানও নিজের বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে কিছুই বলতে পারল না হৃদ খানের ভয়ে। তাই শুধু হাত বাড়িয়ে হৃদের থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। এই যে তোমরা যে চুপি চুপি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার না করে যে পালাই যাচ্ছ, তোমাদেরকেও কিন্তু ধরা হবে, বুঝছো? এখনো যারা লাইক কমেন্ট শেয়ার করো নাই তারা এখনই লাইক কমেন্ট শেয়ার করো, এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।